প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, যার শিরোনাম আর্থিক বিবরণী বিশ্লেষণ, ইংরেজিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ইতিমধ্যে আমি তোমাদেরকে আর্থিক বিবরণী পড়িয়েছি। আর্থিক বিবরণী পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করে থাকি। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য আমরা আর্থিক বিবরণী তৈরি করি, এবং সাধারণভাবে আর্থিক বিবরণী বলতে চারটি বিবরণীকে বোঝালেও আমি এই চ্যাপ্টার পড়ানোর সময় আর্থিক বিবরণী বলতে দুটিকেই বুঝাবো। একটি হচ্ছে আয় বিবরণী, অন্যটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক বিবরণীর মাধ্যমে, যদিও আমরা বলি আর্থিক বিবরণী হচ্ছে হিসাব বিজ্ঞানের আউটপুট, এর মাধ্যমে তথ্যের ব্যবহারকারীদেরকে আমরা তথ্য সরবরাহ করে থাকি, কিন্তু বাস্তবে আর্থিক সিদ্ধান্ত বা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক বিবরণী তৈরি করা যথেষ্ট নয়। এই প্রস্তুতকৃত আর্থিক বিবরণীগুলোর পর্যালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণের প্রয়োজন হয়। একটা উদাহরণ দিই। ধরো, তুমি আয় বিবরণী তৈরির মাধ্যমে জানতে পারলে তোমার প্রতিষ্ঠানের নিট মুনাফা 1 লক্ষ টাকা, অন্য একটি প্রতিষ্ঠানের নিট মুনাফা 80,000 টাকা। তাহলে এই তথ্যের ভিত্তিতে যদি আমি বিবেচনা করি, মনে হতে পারে তোমার প্রতিষ্ঠানটা অধিক লাভজনক। কিন্তু আরেকটি তথ্য যদি সাথে দেই যে তোমার প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ 10 লক্ষ টাকা, আর ওই প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ 5 লক্ষ টাকা, তাহলে কি দাঁড়ালো? তোমার লাভের হার আর ওই প্রতিষ্ঠানের লাভের হার দিয়ে যদি বিবেচনা করি, অবশ্যই বোঝা যাচ্ছে যে তোমার প্রতিযোগী প্রতিষ্ঠানটি তোমার চেয়ে অধিক লাভজনক, তোমার প্রতিষ্ঠানের চেয়ে অধিক লাভজনক। অতএব আমরা বুঝতে পারি যে শুধুমাত্র আর্থিক বিবরণী তথ্য দ্বারাই অর্থনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না, তার জন্য তথ্যের তুলনামূলক বিচার বিশ্লেষণ পর্যালোচনা প্রয়োজন হয়। এটাকে আমরা বলি আর্থিক বিবরণীর বিশ্লেষণ। আমি এখানে একটি সংজ্ঞা দিয়েছি। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আমরা কি জানতে পারবো? আর্থিক বিবরণীর মাধ্যমে আসলে আমরা প্রতিষ্ঠানের সচ্ছলতা, সেটি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বই, প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা, প্রতিষ্ঠানের দক্ষতা, প্রতিষ্ঠানের ঝুঁকি, সম্ভাবনা ইত্যাদি অনেক বিষয় আমরা এই আর্থিক বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এজন্য আর্থিক বিশ্লেষণ বলতে বুঝবো আমরা আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর দফাসমূহের মধ্যে সম্পর্ক নির্ণয় করে প্রতিষ্ঠানের সাফল্য ব্যর্থতা এবং সফলতা দুর্বলতা শনাক্তকরণের প্রক্রিয়া হলো আর্থিক বিবরণীর বিশ্লেষণ। এখন আমরা দেখব আর্থিক বিবরণী বিশ্লেষণ করলে আমরা কি কি বিষয় অবগত হতে পারি, অর্থাৎ কেন আমরা আর্থিক বিবরণীর বিশ্লেষণ করব বা এর উদ্দেশ্য কি। আর সংজ্ঞার মধ্যেই আমরা বলেছি যে এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের তারল্য অবস্থা বা স্বল্পমেয়াদী সচ্ছলতা সম্পর্কে জানতে পারবো, এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী সচ্ছলতা সম্পর্কে জানতে পারবো, এর মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতার দিক কোনটি, দুর্বলতার দিক কোনটি জানতে পারবো, প্রতিষ্ঠানের লাভজনকতার হার কেমন, লাভ অর্জনের ক্ষমতা কেমন,
প্রতিষ্ঠান তার সম্পদ কত দক্ষতার সাথে ব্যবহার করে সেটি জানতে পারা যাবে। এর মাধ্যমে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের সম্ভাবনা কেমন, আমার প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় আমার অবস্থান কেমন ইত্যাদি নানান বিষয় আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে জানতে পারি। এখানে আমি এগুলো দেখানোর চেষ্টা করেছি। স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ ক্ষমতা, লাভ অর্জনের ক্ষমতা পরীক্ষা করা, দীর্ঘমেয়াদী আর্থিক সচেতনতা জানা, সম্পদের ব্যবহার সম্পর্কে জানা, প্রতিষ্ঠান পরিচালনা দক্ষতা সম্পর্কে অবহিত হওয়া এবং ঝুঁকি এবং ভবিষ্যৎ প্রবৃত্তি পাককরণ করা ইত্যাদি বিষয় জানার জন্য আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি। এখন আসো আর্থিক বিবরণীর কৌশলসমূহ, অর্থাৎ কি কি টুলস বা উপায় ব্যবহার করে আমরা আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করে থাকি। প্রথম যেটি জানবো সেটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ, যেটাকে ইংরেজিতে আমরা বলছি হরাইজন্টাল অ্যানালাইসিস। হরাইজন্টাল অ্যানালাইসিস কি? হরাইজন্টাল অ্যানালাইসিস হচ্ছে একাধিক হিসাবকালের আর্থিক বিবরণীকে পাশাপাশি রেখে বিভিন্ন দফাসমূহে হ্রাস বৃদ্ধি পরিমাপ করে যখন আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করা হয় তখন সেটাকে বলা হয় সমান্তরাল বিশ্লেষণ। ধরে নাও 18 সালের আর্থিক বিবরণী এবং 19 সালের আর্থিক বিবরণী যদি পাশাপাশি রেখে এবং বিভিন্ন দফার হ্রাস বৃদ্ধি পরিমাপ করে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করি তখন সেটাকে বলা হবে সমান্তরাল বিশ্লেষণ। এবার আমরা বলবো ভার্টিক্যাল বা উলম্ব বিশ্লেষণ। উলম্ব বিশ্লেষণ এটিও একটি আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল। এক্ষেত্রে আমরা একাধিক হিসাবকালের নয়, একই হিসাবকালের আয় বিবরণী কিংবা আর্থিক অবস্থার বিবরণী কোনো একটি গুরুত্বপূর্ণ উপাদানের অংশ হিসাবে অপরাপর উপাদানগুলোকে শতকরা হারে প্রকাশ করে যদি আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করি তখন সেটাকে বলবো উলম্ব বিশ্লেষণ। উদাহরণ হিসেবে যদি বলি, আয় বিবরণীর প্রধান উপাদান বা প্রধান আইটেমটি হচ্ছে বিক্রয়। এই বিক্রয়ের শতকরা হার হিসাবে যদি আমরা অপরাপর উপাদানগুলোকে প্রকাশ করি এবং এভাবে আর্থিক বিবরণী বিশ্লেষণ করি তখন সেটাকে বলা হবে উলম্ব বিশ্লেষণ। একইভাবে আর্থিক অবস্থার বিবরণীর প্রধান আইটেম যদি বলি সেটা হচ্ছে মোট সম্পদের পরিমাণ। এই মোট সম্পদের পরিমাণের শতকরা হার হিসাবে যদি অপরাপর উপাদানগুলোকে আমরা প্রকাশ করি তখন সেটাকে বলা হবে উলম্ব বিশ্লেষণ। এবার আমরা জানব অনুপাত বিশ্লেষণ। মূলত উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা আর্থিক বিবরণীর অনেকগুলো কৌশল শেখানো হয় না, এখানে আমরা শুধুমাত্র একটি কৌশলে শিখি, সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এবং অনুপাত বিশ্লেষণই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণে সর্বাধিক ব্যবহৃত কৌশল এবং সবচেয়ে জনপ্রিয় কৌশল এবং সবচেয়ে নির্ভরযোগ্য কৌশল বলা চলে। অনুপাত বিশ্লেষণ বলতে কি বুঝবো? অনুপাত বিশ্লেষণ বলতে বুঝি আর্থিক বিবরণী বিশ্লেষণের যে উদ্দেশ্যসমূহ, সেই উদ্দেশ্যসমূহ অর্থাৎ প্রতিষ্ঠানের সচ্ছলতা, সফলতা, দুর্বলতা, ঝুঁকি ইত্যাদি পরিমাপের জন্য যখন অনুপাতকে আমরা একটি উপায় বা কৌশল বা টুলস হিসেবে ব্যবহার করব তখন সেটাকে বলা হবে অনুপাত বিশ্লেষণ। এখানে একটা আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। কোন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিভিন্ন দফার মধ্যকার কার্যকরণ সম্পর্কে নির্ধারণ, ব্যাখ্যা বিশ্লেষণ ও তা উপস্থাপনের জন্য অনুপাতকে যখন পর্যালোচনা বা বিচার বিশ্লেষণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে অনুপাত বিশ্লেষণ বলে। এখন আমরা জানব অনুপাত কি। রেশিও তোমরা স্কুল লেভেল এটা পড়ে এসছো, কিন্তু এখানে আমরা নতুন করে আবার এটাকে উপস্থাপন করব। অনুপাত কি? এক কথায় যদি আমরা বলি, অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, অর্থাৎ দুটি সমজাতীয় বিষয়ের তুলনামূলক যে সম্পর্ক, সেই সম্পর্ককে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি সেটাকে বলা হয় অনুপাত। অনুপাত মূলত একটি ভগ্নাংশ। অনুপাতকে আমরা নানানভাবে প্রকাশ করতে পারি। যেমন তোমরা আগে থেকে যেটা জানো সেটা হচ্ছে এই যে 2:1 এভাবে দেখাতে অভ্যস্ত, অথবা অনুপাতকে আমরা প্রকাশ করতে পারি বার আকারে। যেমন বলছি বছরে 3 বার, তুমি প্রতিদিন 2 বার পড়তে বসো, তোমার বন্ধু 1 বার পড়তে বসে, এটাও একটা অনুপাত প্রকাশ করার উপায় বার আকারে।
অথবা শতকরা হার আকারে, যেমন 25% লাভ, এটিও একটি অনুপাত। কিভাবে অনুপাত? আমি আগেই বলছি যে অনুপাত একটি মূলত ভগ্নাংশ। 25% মানে হচ্ছে 100/25, তার মানে এটি একটি ভগ্নাংশ। অতএব অনুপাত কি? অনুপাত হচ্ছে সমজাতীয় দুটি বিষয় যদি সমজাতীয় না হয় তাহলে সেটি অনুপাত তৈরি করা সম্ভব হবে না। সমজাতীয় দুটি বিষয়ের কে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি সেটি হচ্ছে অনুপাত। আরেকটি বিষয়, অনুপাত একটি একক মুক্ত সংখ্যা। কেন একক মুক্ত? যেহেতু দুটি বিষয় সমজাতীয়, অতএব সেখানে কোনো একক থাকতে পারে না। যেমন তুমি উপরে যদি 5 কেজি লেখো, নিচে যদি 2 কেজি লেখো, তাহলে কেজি আর কেজি তো কাটা যায়, আর কেজি অবশিষ্ট থাকে না, তার তখন সেটি একক মুক্ত হয়ে যায়। এই জন্য বলা হয়ে থাকে অনুপাত একটি একক মুক্ত সংখ্যা। এখন আমরা জানবো অনুপাতের প্রকারভেদ। এখানে অবশ্য অনুপাত বলতে আমরা হিসাব অনুপাতকে বুঝাবো। হিসাব অনুপাত হচ্ছে আর্থিক বিবরণীর দুটি উপাদানের মধ্যে মাধ্যমে সৃষ্ট অনুপাতই হচ্ছে হিসাব অনুপাত। এই হিসাব অনুপাতকে আমরা নানান দৃষ্টিকোণ থেকে বিভাজন করতে পারি। এখানে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে বিভাজন করব। প্রথমটি হচ্ছে উৎসভিত্তিক। এখানে উৎস বলতে আর্থিক বিবরণীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোন আর্থিক বিবরণী থেকে আমি তথ্য সংগ্রহ করছি তার ভিত্তিতে অনুপাতকে আমরা ভাগ করে থাকি, সেটাকে বলা হবে উৎসভিত্তিক শ্রেণীবিভাগ। এবং এই উৎসভিত্তিক শ্রেণীবিভাগ করলে আমরা অনুপাতকে 3 ভাবে দেখাতে পারি। একটি হচ্ছে আয় বিবরণ অনুপাত। আয় বিবরণ অনুপাত কাকে বলা হবে? যদি দুটি উপাদানের যদি আমরা আয় বিবরণী থেকে নিয়ে থাকি, তা যে অনুপাত তৈরি হবে সেটাকে বলা হবে আয় বিবরণ অনুপাত। উদাহরণস্বরূপ যদি বলি নিট লাভ অনুপাত, এটা একটা আয় বিবরণ অনুপাত, কারণ নিট লাভও আয় বিবরণীর উপাদান, বিক্রয়ও আয় বিবরণ উপাদান। অতএব আমরা বলতে পারি আয় বিবরণ অনুপাত একটি নিট লাভ অনুপাত একটি আয় বিবরণ অনুপাত, কারণ দুটি উপাদানই আয় বিবরণী থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর আর্থিক অবস্থার বিবরণী অনুপাত। অর্থাৎ বোঝা যাচ্ছে যদি আমরা দুটি উপাদানের উভয়টি যদি আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে নিয়ে থাকি তাহলে সেটাকে বলা হবে আর্থিক অবস্থার বিবরণীর অনুপাত। যেমন হচ্ছে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতকে কেন আমরা আর্থিক অবস্থার বিবরণী অনুপাত বলবো? কারণ মোট দায়কে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ দিয়ে ভাগ করে দায় মালিকানা অনুপাত পাওয়া যায়, এবং দায়টাও আর্থিক অবস্থা বিবরণীর একটি উপাদান, মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থা বিবরণীর উপাদান। এই জন্য এটাকে বলা হবে আর্থিক অবস্থা বিবরণীর অনুপাত। আরেকটা হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? যদি অনুপাত তৈরির যে উপাদান একটি যদি আয় বিবরণী থেকে নিই এবং আরেকটি যদি আর্থিক অবস্থা বিবরণী থেকে নিই, তখন সেটাকে বলা হবে মিশ্র অনুপাত। যেমন বলা যেতে পারে মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাত তার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুত দিয়ে ভাগ করি। এখন বিক্রিত পণ্যের ব্যয় এই উপাদানটি হচ্ছে আয় বিবরণীর একটি উপাদান, এবং মজুত পণ্য চলতি সম্পদ এটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী একটি উপাদান। এই দুই উপাদান দ্বারা যেহেতু এই অনুপাতটি তৈরি হচ্ছে, অতএব এটাকে বলা হবে মিশ্র অনুপাত। অর্থাৎ যখন অনুপাতের দুটি উপাদানের মধ্যে একটি আয় বিবরণী হতে এবং অপরটি আর্থিক অবস্থা বিবরণী হতে তৈরি করা হয় অনুপাত, তখন সেটাকে বলা হবে মিশ্র অনুপাত। এবার আমরা আরেক দৃষ্টিভঙ্গি থেকে আমরা অনুপাতকে বিভাজন করবো, সেটি হচ্ছে উদ্দেশ্যভিত্তিক শ্রেণী বিভাজন। উদ্দেশ্যভিত্তিক শ্রেণী বিভাগটি হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূলত সিলেবাসের অন্তর্ভুক্ত, আমরা এখানে গুরুত্ব দেবো বেশি। উদ্দেশ্যভিত্তিক আমরা অনুপাতকে 4টি ভাগে ভাগ করব। এগুলো যথাক্রমে তারল্য অনুপাত, লাভ অর্জন ক্ষমতা অনুপাত, দক্ষতা যাচাই অনুপাত এবং সচ্ছলতা অনুপাত। এগুলো আবার আমি এখানে বিকল্প নামগুলো দিয়েছি, যেমন তারল্য অনুপাতকে স্বল্পমেয়াদী সচ্ছলতা অনুপাতও বলা হয়ে থাকে, লাভ অর্জন ক্ষমতা অনুপাতকে মার্জিন অনুপাত, দক্ষতা যাচাই অনুপাতকে আবর্তন অনুপাত বা সম্পদ ব্যবস্থাপনা অনুপাত অথবা ব্যবসায়িক কার্যকলাপ অনুপাত, এরকম বিভিন্ন নাম আখ্যায়িত করা হয়। আর সচ্ছলতা অনুপাত মানে দীর্ঘমেয়াদী সচ্ছলতা বলতে দীর্ঘমেয়াদী সচ্ছলতা। দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাতকে আরো লিভারেজ অনুপাত বা মূলধন খাটাও অনুপাত বা
কাভারেজ অনুপাত, এরকম বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। এই বিকল্প নামগুলো আমাদের জানা প্রয়োজন কেন? অনেক সময় পরীক্ষায় তোমাদের উত্তর করতে সুবিধা হয়। যেমন তারল অনুপাত নির্ণয় করতে না বলে যদি তোমাকে বলে স্বল্পমেয়াদী সচ্ছল অনুপাত নির্ণয় করো, তখন তুমি যদি না জানো যে তারল অনুপাতের বিকল্প নাম হচ্ছে স্বল্পমেয়াদী সচ্ছলতা অনুপাত, তাহলে তুমি সমস্যা করবে। এই জন্য বিকল্প নামগুলো আমি মনে রাখার জন্য তোমাদেরকে আহ্বান করব। কেন এই অনুপাতগুলো ব্যবহৃত হয়, কোন অনুপাতের উদ্দেশ্য কি? যেমন তারল অনুপাতের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা, অর্থাৎ প্রতিষ্ঠান যে চলতি দায়, পাওনাদার বা প্রদেয় বিল, বকেয়া খরচ, এই ধরনের চলতি দায়গুলো পরিশোধের ক্ষমতা প্রতিষ্ঠানের আছে কিনা সেটি যাচাই করার জন্য যে অনুপাত নির্ণয় করা হয় সেগুলোকে বলা হয় তারল অনুপাত বা স্বল্পমেয়াদী সচ্ছলতা অনুপাত। আর লাভ অর্জন ক্ষমতা অনুপাত এই অর্থের শব্দের নামের মাধ্যমে এর সংজ্ঞা লুকায়িত আছে। যেমন প্রতিষ্ঠানের আয় অর্জনের ক্ষমতা কেমন, আয় অর্জন দক্ষতা কেমন, সেটি যাচাই করার জন্য মূলত লাভ অর্জনের ক্ষমতা অনুপাত নির্ণয় করা হয়। এর অন্য নাম হচ্ছে মার্জিন অনুপাত। এবং প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের দক্ষতা বা প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা যাচাই করার জন্য আমরা আবর্তন অনুপাতগুলো নির্ণয় করে থাকি। এবং প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের ক্ষমতা আছে কিনা, একজন বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে কিনা সেটা যখন জানতে চায় তখন তারা সচ্ছলতা অনুপাতগুলো নির্ণয় করে থাকে। এবং এই প্রত্যেকটা অনুপাতের অন্তর্ভুক্ত অনুপাতগুলোর নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং পরবর্তী আলোচনা আমরা এগুলো একে একে করে আলোচনা করব। আমরা যে অনুপাতগুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপাতটির নাম হচ্ছে চলতি অনুপাত। এই চলতি অনুপাত সবচেয়ে বেশি ব্যবহার করে ব্যাংক, এই জন্য চলতি অনুপাতের অপর নাম হচ্ছে ব্যাংকার্স রেশিও বা ব্যাংকারদের অনুপাত। ব্যাংক বেশি পরিমাণে এটি ব্যবহৃত হয় বলে এটার নাম ব্যাংকার্স রেশিও বা ব্যাংক অনুপাত। তো চলতি অনুপাত বলতে কি বুঝবো? চলতি অনুপাত হচ্ছে প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদকে এর মোট চলতি দায় দ্বারা ভাগ করে যে অনুপাত পাওয়া যাবে সেটাকে বলা হবে চলতি অনুপাত। আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা অনুপাত জানার সময় এটা কিভাবে প্রকাশ করতে হয় সেটিও জেনে নিতে হবে। যেমন চলতি অনুপাত হচ্ছে একটি খাঁটি অনুপাত। খাঁটি অনুপাত কি? অনুপাতের চিহ্ন ব্যবহার করে যদি অনুপাতকে প্রকাশ করা হয় তখন সেটা হয় খাঁটি অনুপাত। আমি অনুপাতের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে অনুপাতকে তিনভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে খাঁটি অনুপাত, অর্থাৎ অনুপাতের চিহ্ন ব্যবহার করে অনুপাতকে প্রকাশ করা, অথবা বার ব্যবহার করে 3 বার, 5 বার, 8 বার এভাবে করে অনুপাতকে প্রকাশ করা যায়, কিংবা শতকরা হারও অনুপাতকে প্রকাশ করা যায়। তখন তুমি একটা অনুপাত সম্পর্কে জানবে, তখন জেনে নিবা সেই অনুপাতটা কিভাবে প্রকাশ করতে হয়। তো এক্ষেত্রে আমি বলবো চলতি অনুপাতকে আমরা খাঁটি অনুপাত বলবো, কারণ এখানে অনুপাতের চিহ্ন ব্যবহার করে এই অনুপাতটিকে প্রকাশ করা হয়। এবং অনুপাতের সূত্রকে প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাতটি তৈরি হয় বা সৃষ্টি হয় সেটি হচ্ছে চলতি অনুপাত। এটি কেন তৈরি করবে? চলতি অনুপাত আমরা নির্ণয় করি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সচ্ছলতা পরীক্ষা করার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠান তার চলতি দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা চলতি অনুপাত নির্ণয় করে থাকি। এবার আমি এটা একটু ব্যাখ্যা করি। চলতি সম্পদ বলতে আমরা বুঝি যেগুলো 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হয়, এমন সম্পদকে আমরা বলি চলতি সম্পদ। যেমন এর অন্তর্ভুক্ত কি কি হয় তোমরা জানো, এগুলো নগদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ। শুধু বিনিয়োগ বললে সেটি স্বল্পমেয়াদী বিনিয়োগ নাকি দীর্ঘমেয়াদী বোঝা না গেলে তো বিনিয়োগ অন্তর্ভুক্ত করবো। যদি আমরা জানতে পারি যে বিনিয়োগটি উল্লেখ থাকে যে স্বল্পমেয়াদী বিনিয়োগ, তাহলে সেটাকে চলতি সম্পদ হিসাবে ধরবো, আমরা ট্রিট করবো। এবং প্রাপ্য আয়, যদি আমাদের কোনো আয় বকেয়া থাকে তখন সেটাকে আমরা বলবো চলতি সম্পদ। আর চলতি দায় কি? চলতি দায় বলতে আমরা বুঝি প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বিল, বকেয়া খরচ,
অনুপার্জিত সেবায় দাবিহীন লভ্যাংশ। দাবিহীন লভ্যাংশ তোমাদের একটু নতুন লাগতে পারে। দাবিহীন লভ্যাংশ হচ্ছে, লভ্যাংশ মানে কি লাভের অংশ, অর্থাৎ যত মূলধনী কোম্পানি যখন তার লাভের একটা অংশ তার শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে সেটাকে লভ্যাংশ বলে। এবং কোনো শেয়ার মালিক যদি তার লভ্যাংশ প্রতিষ্ঠান থেকে নিয়ে না যায় তখন সেটি প্রতিষ্ঠানের জন্য দায়ী হিসাবে গণ্য করা হয় এবং সেটাকে আমরা বলি দাবিহীন লভ্যাংশ। এবং যে কোনো মুহূর্তে এটা দাবি করে নিয়ে যেতে পারে, যেটাকে আমরা চলতি দায় হিসাবে ধরে নিই। তো একটি প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদকে তার চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা চলতি অনুপাত পেয়ে যাব। আমি কেন এটি তৈরি করা হয় সেটা আমি আগেই বলছি, যে প্রতিষ্ঠানের সচ্ছলতা কেমন সেটি পরীক্ষা করার জন্য আমরা চলতি অনুপাত নির্ণয় করে থাকি। এবার আমরা নির্ণয় করব, দেখব ত্বরণ অনুপাত। ত্বরণ অনুপাতে এটাকে আমরা ত্বরিত অনুপাত বলতে পারি, দ্রুত অনুপাত বলতে পারি, অ্যাসিড টেস্ট বা অম্ল পরীক্ষা অনুপাত এটাকে বলা। অনেকগুলো বিকল্প নাম, আমি বারবার তোমাদেরকে বলি যে বিকল্প নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বিকল্প নাম মনে রাখতে না পারলে অনেক সময় জানা উত্তরও আমরা দিতে পারবো না, যে এটার বিকল্প, যে ওই ত্বরণ অনুপাত, যে অ্যাসিড টেস্ট যদি বুঝতে না পারি তাহলে পরীক্ষা আসলে অ্যাসিড টেস্ট অনুপাত তুমি শিখলা ত্বরণ অনুপাত, তাহলে তুমি উত্তর করতে পারো না। এই জন্য বিকল্প নামগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। চলতি অনুপাত যেমন বলছিলাম যে চলতি সম্পদ চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা চলতি অনুপাত, বা আর এখানে বলবো তরল সম্পদকে তরল দায় দ্বারা ভাগ করলে আমরা তরল অনুপাত বা দ্রুত অনুপাত বা ত্বরিত অনুপাত পেয়ে যাব। তাহলে এই দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ সচ্ছলতা পরীক্ষা, অর্থাৎ চলতি দায় পরিশোধের সক্ষমতা আছে কিনা যাচাই করে। আর তরল অনুপাতের মাধ্যমে শুধু ক্ষমতা না, তাৎক্ষণিকভাবে পরিশোধের সক্ষমতা আছে কিনা, তাৎক্ষণিকভাবে পরিশোধের সক্ষমতা যাচাই করার জন্যই ত্বরণ অনুপাত নির্ণয় করা হয়। একটু উদাহরণ দিই, মনে করো তোমার চলতি দায়ের পরিমাণ 3 লক্ষ টাকা। এখন তোমার অন্য কোনো চলতি সম্পদ নেই, শুধু একটি মাত্র চলতি সম্পদ আছে, সেটি হচ্ছে মজুদ পণ্য। 4 লক্ষ টাকার মজুদ পণ্য তোমার গোডাউনে আছে। তাহলে তোমার সক্ষমতা আছে যে চলতি দায় পরিশোধ করার ক্ষমতা আছে, কিন্তু যদি পাওনাদার এসে তোমার কাছ থেকে টাকা চায়, তুমি তাৎক্ষণিকভাবে পরিশোধ করার ক্ষমতা রাখতে পারছো, তোমার ক্ষমতা নাই। যেহেতু মজুদ পণ্য আছে কিন্তু নগদ অর্থ তো নেই, পরিশোধ করতে পারছো না। তার মানে এই জন্য এইটি যাচাই করার জন্য, তাৎক্ষণিকভাবে পরিশোধের সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করার জন্য আমাদেরকে ত্বরণ অনুপাতটা নির্ণয় করতে হয়। ত্বরণ অনুপাত নির্ণয় করার সময় একটা সমস্যার সম্মুখীন হবে তোমরা, সেটা হচ্ছে বইয়ে অনেক বইয়ে দেখবে তরল সম্পদ বা চলতি দায়ও লেখছে, তরল দায় না লেখে। তাহলে তরল দায় আর কি চলতি দায় কি এক? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমি এভাবে বলবো যে হ্যাঁ এক, আবার পার্থক্যও আছে, এভাবে বলা যেতে পারে। কেন পার্থক্য আছে আর কখন পার্থক্য থাকবে না? বেশিরভাগ ক্ষেত্রে বা আধুনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে তরল দায় আর চলতি দায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় না। এক সময় এটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে, পার্থক্যটা হচ্ছে চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত নামক যে দায়টি, সেটি বাদ দিলে তাকে তরল দায় বলে। কিন্তু কখনো কখনো ব্যাংক জমা অতিরিক্তকে বাদ দেওয়াও হয় না। তাহলে কখন বাদ দেওয়া হবে, কখন বাদ দেওয়া হবে না? যদি ব্যাংক জমা অতিরিক্ত নামক যে ঋণটি, দায়টি, সেই দায়ের যদি নির্দিষ্ট মেয়াদ থাকে তাহলে সেটি বাদ দেওয়া যাবে না। আর যদি নির্দিষ্ট মেয়াদ না থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অনুমান করার একটা সুযোগ থাকে যে যদি ব্যাংক জমা অতিরিক্তকে আমরা ধরেই নিই এটি নির্দিষ্ট মেয়াদি একটি দায়, অত সেক্ষেত্রে আমরা এটাকে চলতি দায়ের অন্তর্ভুক্ত না করে বাদ দিতেও পারি। আর যদি মনে করি না এটি নির্দিষ্ট মেয়াদের না, এটার কোনো মেয়াদ নাই, তাৎক্ষণিকভাবে যে কোনো মুহূর্তে এটা চাইতে পারে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটি তরল দায়। অর্থাৎ ব্যাংক জমা অতিরিক্তকে আমরা বিবেচনা না নেওয়াটাকে আমি বলবো এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ আমরা সবসময় বিবেচনা করবো যা চলতি দেয় তাই তরল দেয়, এটাকে ভুল ধরা হবে না। তাহলে তরল সম্পদ বলতে কি বুঝবো? তরল সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে দুইটি সম্পদকে যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ মজুদ পণ্য এবং অগ্রিম কর, এই দুটাও কিন্তু চলতি সম্পদ, এই দুটাকে যখন বাদ দিয়ে দিব চলতি সম্পদ থেকে, তখন সেটি হয়ে যাবে তরল সম্পদ। আর আগেই বলছি তরল দায় বলতে বোঝায় চলতি দায় থেকে অতিরিক্ত বাদ দেওয়াও যেতে পারে, না দিলেও চলবে। এটা নিয়ে দু ধরনের দৃষ্টিভঙ্গি আছে, বিতর্কিত একটি বিষয়। অতএব এটা বাদ না দিয়ে করলেও অঙ্ক শুদ্ধ ধরা হবে। কেন আমরা তরল বা তড়িৎ অনুপাত নির্ণয় করবো সেটা আগেই বলছি যে তাৎক্ষণিকভাবে চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাই করার জন্য আমরা তড়িৎ অনুপাত নির্ণয় করে থাকি। এখানে একটি জিনিস আমি
বলতে চাই সেটা হচ্ছে, এখানে আমরা লিখছিলাম চলতি অনুপাতের ক্ষেত্রে 2:1কে চলতি অনুপাত আদর্শ মান ধরা হয়, আর তরল অনুপাতের ক্ষেত্রে আমরা 1:1কে আমরা আদর্শ মান ধরি। তবে এই আদর্শ মান একটি বিতর্কিত বিষয়। অনেক ক্ষেত্রে অনেক বইতে দেখবা প্রত্যেকটা অনুপাতের পাশে একটা আদর্শ মান দেওয়া আছে, কিন্তু আদর্শ মান কোনো প্রতিষ্ঠিত বা সবার সর্বজন গ্রাহ্য কোনো আদর্শ মান হতে পারে না, কারণ এক এক প্রতিষ্ঠানের প্রকৃতি, ভিন্ন শিল্পের কারণে, প্রতিষ্ঠানের দক্ষতা, নানান কারণে আদর্শ অনুপাতে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে আমরা চলতি অনুপাত এবং তরল অনুপাতের ক্ষেত্রে এই আদর্শ অনুপাতগুলো ব্যবহার করি। অন্য অনুপাতের ক্ষেত্রে আমরা আদর্শ অনুপাতগুলোর কোনো সার্বজনীনতা নেই। শুধু এই দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে চলতি অনুপাতের ক্ষেত্রে সাধারণ অনুপাত বা আদর্শ অনুপাত হচ্ছে 2:1 এবং তরল অনুপাতের ক্ষেত্রে আমাদের আদর্শ অনুপাত হচ্ছে 1:1। এই 1:1 অর্থ কি? এই 1:1 অর্থ হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের তরল দায় যদি 1 টাকা থাকে, তাহলে সেই 1 টাকা পরিশোধের জন্য 1 টাকার তরল সম্পদ টাকাটা বাঞ্ছনীয়। এটাকে বলা হচ্ছে আদর্শ অনুপাত। আর 2:1 মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি 2 টাকার 1 টাকা যদি চলতি দায় থাকে, তার বিপরীতে 2 টাকার চলতি সম্পদ টাকাটা বাঞ্ছনীয়, তাহলে আমরা তার বলবো তার তারল্য বজায় আছে। এবার আসবো আমরা আরেকটি অনুপাত, সেটা হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন অনুপাত। এখন কার্যকরী মূলধন বা চলতি মূলধন কি? অর্থাৎ প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটুকু অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি চলতি অনুপাত, চলতি মূলধন। এবং এই চলতি বা কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাতটি তৈরি হয়, সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি চলতি মূলধন অনুপাত। এটিরও আদর্শ অনুপাত আমরা ধরে নিই 1:1। এই যে পরপর 3টি অনুপাত নিয়ে আমি আলোচনা করলাম, চলতি অনুপাত, ত্বরণ অনুপাত এবং কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, এই 3টি অনুপাতকে একসাথে আমরা বলি তারল্য অনুপাত। এবার আমরা শুরু করছি মূলত লাভ অর্জন ক্ষমতার পরীক্ষা করার জন্য যে অনুপাতগুলো তৈরি করি, যেগুলোকে আমরা মার্জিন অনুপাতও বলি, সেই অনুপাত দিয়ে কথা বলি। প্রথমটি হচ্ছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত কি? খুবই সহজ, যে মোট লাভকে বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা দিয়ে যে গুণ করি সেটাকে আমরা বলবো মোট লাভ অনুপাত। এটা কেন নির্ণয় করা হয়? মোট লাভ অনুপাত নির্ণয় করা হয় প্রতিষ্ঠানে লাভ অর্জনের ক্ষমতাটা সেটা স্থূলভাবে জানার জন্য মূলত এটি নির্ণয় করা হয়। এখানে একটি কথা বলে নেওয়া দরকার, যে তারল্য অনুপাত হিসাবে আমরা যে 3টি অনুপাতের কথা বলছি, 3টাই কিন্তু খাঁটি অনুপাত, যেভাবে দেখানো। আর লাভ অনুপাতগুলো সবগুলো হচ্ছে শতকরা হার অনুপাত, কারণ এটা রেজাল্ট আসবে শতকরা হারে। তাই এগুলো একটা মনে রাখার বিষয়, যে তারল্য অনুপাতগুলো সব খাঁটি অনুপাত আর লাভ অনুপাতগুলো সব শতকরা হার অনুপাত। এভাবে মনে রাখলে তোমাদের সুবিধা হবে। এরপর আসছি নেট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের মতোই নেট লাভকে যদি নির্বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে নেট লাভ অনুপাত। এবং নেট লাভ অনুপাতটাও মূলত নির্ণয় করা হয় প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতাটাকে আরও খুব অর্থবহভাবে পরীক্ষা করার জন্য মূলত নেট লাভ অনুপাতটা মোট লাভের অনুপাতের চেয়ে নেট লাভ অধিক ব্যবহৃত এবং এটা অধিক ফলদায়ক। এবং এখানে একটি জিনিস মনে রাখা দরকার, আমরা নেট লাভকে কোম্পানির ক্ষেত্রে আমরা নেট লাভ দুইভাবে দেখবো, একটা হচ্ছে কর পূর্ববর্তী, একটা হচ্ছে কর পরবর্তী। তো নেট লাভ অনুপাত নির্ণয়ের সময় আমরা কর পূর্ববর্তী নেট লাভকেই এখানে নেট লাভ হিসাবে দেখাবো, এটা মনে রাখতে হবে। অবশ্যই এটি একটি শতকরা হার অনুপাত। এরপর আমরা দেখব বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। এটি একটি জটিল বিষয় তোমাদের পর্যায়ের জন্য, কারণ জটিল এই কারণে বলছি, এটিও একটি লাভ অর্জন ক্ষমতা পরীক্ষার জন্য নির্ণীত অনুপাত, কিন্তু এখানে যে বিষয়টা তোমাদের জন্য জটিল সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনটা বোঝা। বিনিয়োজিত মূলধন কি? বিনিয়োজিত মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব এবং বহির্দায়ের সমষ্টি। প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব এবং বহির্দায়, এখানে বহির্দায় বলতে অবশ্যই দীর্ঘমেয়াদী দায়কে বোঝানো হচ্ছে। এই দুইয়ের সমষ্টিকে বলা হয় মূলত বিনিয়োজিত মূলধন। এটাকে দুইভাবে নির্ণয় করা যায়। আমি সম্পদের দিক দিয়ে ব্যবহার করে নির্ণয় করা যায়, দায়ের দিক থেকেও এটাকে নির্ণয় করা যায়। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিব
সম্পদ ব্যবহারকে বিনিয়োজিত মূলধন নির্ণয় করা এটা সহজ। কিভাবে? এই যেখানে আমি দেখিয়েছি যে দেখো, বিনিয়োজিত মূলধন হচ্ছে মোট সম্পদ থেকে সম্পদ থেকে মোট যোগফল যেটি, সে মোট সম্পদ থেকে যদি অলিক সম্পদ যেমন অবলেখকের দস্তুরি, শেয়ার অবহার, প্রাথমিক খরচাবলী, এই ধরনের যে অলিক সম্পদগুলো সেগুলো যদি বাদ দেয় এবং অস্পর্শনীয় সম্পত্তি যেমন সুনাম, যদি সুনাম থাকে সেটি বাদ দিব এবং চলতি দায় বাদ দিব। বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে মূলত বিনিয়োজিত মূলধন। অর্থাৎ মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ, চলতি দায় বাদ দিলে আমরা পাবো বিনিয়োজিত মূলধন। এর আয়কে বিনিয়োজিত মূলধনের শতকরা হারে প্রকাশ করলে সেটাকে আমরা বলি বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। এটিও প্রতিষ্ঠানের লাভ অর্জনের দক্ষতা পরীক্ষার জন্য নির্ণয় করা হয়ে থাকে। এখানে একটি জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে নিটাইটা দেখো, সুদ ও কর পূর্ব নিটাই, অর্থাৎ নিটাইটা আমরা যে নিটাইয়ের ফলাফল পাবো সেটি তার সাথে আবার সুদটা যদি কোনো সুদ আয় থাকে, সুদ খরচ থেকে থাকে, সে সুদটা যোগ করে দিতে হবে, কারণ এটা পূর্ব। অর্থাৎ নিটাই নির্ণয় করার আগে তো আমরা নিটাই নির্ণয় করে আমরা সুদ তো বাদ দিয়ে ফেলি, কিন্তু এখানে বলা হচ্ছে সুদ ও কর পূর্ব নিটাই। করও বাদ দেওয়া যাবে না, সুদও বাদ দেওয়া যাবে না, এটা আর পুনরায় যোগ করে নিয়ে অর্থাৎ নিটাই যেটা পাওয়া যাবে কর পরবর্তী, তার সাথে কর এবং সুদ যোগ করে এটা নির্ণয় করা। আমি যখন প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো দেখবা। এবার আসো মজুত আবর্তন অনুপাত। আমরা শুরু করছি আরেক ধরনের অনুপাত, সেটা হচ্ছে আবর্তন অনুপাত। আবর্তন অনুপাতগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হবে বার অনুপাত। দেখো, প্রথমে বলছিলাম তারল্য অনুপাত, সেগুলো ছিল খাঁটি অনুপাতের চিহ্ন ব্যবহার করে করছিলাম। আর যখন আমি লাভ অর্জন অনুপাত দেখিয়েছি তো সবগুলো ছিল শতকরা হার অনুপাত, এগুলো শতকরা হার আকার প্রকাশ করে। আর এখন যেখানে দেখবা তুমি আবর্তন আছে, দেখবা সেগুলো সবগুলো হবে বার অনুপাত। এগুলো 2 অনুপাত 1 এভাবে লিখবো, আমরা 2 বার লিখবো, 5 বার লিখবো, এভাবে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত কাকে বলে? আগেই বলছিলাম একবার যে মজুদ আবর্তন বলতে বোঝায় বিক্রিত পণ্যের ব্যয়, তোমরা চিনো। বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাবো সেটি হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। কেন নির্ণয় করবো এটি নির্ণয় করা হয় প্রতিষ্ঠানের সম্পদের ব্যবহার যথাযথভাবে হচ্ছে কিনা, প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা দেখানো সম্ভব হচ্ছে কিনা, এটি জানার জন্য মূলত আবর্তন অনুপাত নির্ণয় করা হয়। অর্থাৎ মজুদ আবর্তন সেই উদ্দেশ্যে নির্ণয় করা হয়। আচ্ছা, এখানে একটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে গড় মজুদ বলতে কি বুঝবো? গড় মজুদ বলতে বোঝায় প্রারম্ভিক মজুদ এর সাথে সমাপনী যোগ করে 2 দিয়ে ভাগ। অনেক সময় অঙ্ক করার সময় দেখবা 2 মজুদের তথ্য প্রশ্নে দেওয়া নেই, সাধারণত সমাপনী মজুদটা দেওয়া থাকবে, প্রারম্ভিক মজুদ দেওয়া থাকবে না। সেক্ষেত্রে সমাপনী মজুদকেই গড় মজুদ হিসেবে ধরতে হবে, তখন এই 2 দিয়ে আর ভাগ করা যাবে না, যেহেতু সমাপনী মজুদকে আমরা গড় মজুদ বলছি, তখন আর 2 দ্বারা ভাগ করার প্রশ্নই আসে না। তাহলে 2 দ্বারা কখন ভাগ করবো? যদি 2 মজুদের তথ্যই জানা থাকে, অর্থাৎ প্রারম্ভিক মজুদের তথ্য জানো, সমাপনী মজুদ তথ্য জানা আছে, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করা। আর যদি একটা তথ্য জানা না থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুদটাকে আমরা গড় মজুদ হিসাবে ধরে নিব। সেক্ষেত্রে এখানে গড় মজুদ লিখেও সমাপনী পণ্যের মূল্য লিখলে তাতে ভুল হবে না। এবার আসি প্রাপ্য হিসাব আবর্তন। প্রাপ্য হিসাব আমরা চিনি যে যাদের কাছ থেকে প্রতিষ্ঠান টাকা পাবে তার সমষ্টি। এখন প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত বলতে কি বুঝবে? সব যখনই আবর্তন অনুপাত বলছি তার মানে এটি বার অনুপাত হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নির্ধারে বিক্রয়। খেয়াল করো, এখানে সব বিক্রয় না, মোট বিক্রয় থেকে নগদ বিক্রয় বাদ যাবে, শুধুমাত্র ধারে বিক্রয়, কারণ ধারে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের সম্পর্ক, নগদ বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের কোনো সম্পর্ক না। এই জন্য আমরা এখানে নির্ধারে বিক্রয়কে ধরছি। নির্ধারে বিক্রয়কে গড় প্রাপ্য হিসাব দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আরও বলি যে যেহেতু এখানে আবর্তন কথাটি উল্লেখ আছে, এটি হবে একটি বার অনুপাত। এখানেও একই কথা, যে প্রারম্ভিক প্রাপ্য হিসাব সমাপনী প্রাপ্য হিসাব উভয়টি যদি থাকে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো দুটোর যোগফলকে। আর যদি একটি থাকে অর্থাৎ সমাপনী প্রাপ্য হিসাব, তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করার প্রশ্নই আসে না। এই সমাপনী প্রাপ্য হিসাবকেই গড় প্রাপ্য হিসাব হিসাবে ধরে নিতে হবে। একই কথা বলবো আমি প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। যে প্রদেয় হিসাব আবর্তন একই রকম, ওইটার বিপরীত। ওইখানে নির্ধারে বিক্রয় রেখেছিলাম আর এখানে নির্ধারে ক্রয়, এটাকে গড় প্রদেয় হিসাব দ্বারা ভাগ। একই রকম প্রারম্ভিক প্রদেয় হিসাবকে সাথে সমাপনী প্রদেয় হিসাব যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় প্রদেয় হিসাব পাবো। আর যদি প্রারম্ভিক প্রদেয় হিসাব না থাকে তাহলে সমাপনী প্রদেয় হিসাবকে আমরা
গড় প্রতিষ্ঠান হিসাবে ধরে নিব। এই আবর্তন অনুপাতগুলো কেন নির্ণয় করা হয়? এই আবর্তন অনুপাতগুলো নির্ণয় করা হয় মূলত প্রতিষ্ঠানের দক্ষতা কি দক্ষতা? পরিচালনায় দক্ষ কিনা। প্রতিষ্ঠান যেমন প্রদেয় আবর্তন হিসাব কেন নির্ণয় করবো? আমি পাওনাদারকে টাকা পরিশোধে কেমন দক্ষতা দেখায়? প্রাপ্য হিসাবের আবর্তন কেন নির্ণয় করা? আমি পাওনা আদায়ে কেমন দক্ষতা দেখায়, সেগুলি যাচাই করার জন্য মূলত এই অনুপাতগুলো নির্ণয় করা হয়। এবার আসবো বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। এখন বিনিয়োজিত মূলধন কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে বিনিয়োজিত মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বা এবং দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। তবে সেটা আমি নির্ণয় করে সম্পদ দিয়ে নির্ণয় করে দেখিয়েছি আমি তোমাদেরকে যে মোট সম্পদ থেকে অলিক বা মিথ্যা সম্পদ বাদ দিবা আর চলতি দায় বাদ দিব, তাইলে পেয়ে যাবো আমরা বিনিয়োজিত মূলধন। সেই বিনিয়োজিত মূলধন দিয়ে যখন প্রতিষ্ঠান নিট বিক্রয়, দেখো এখানে নির্ধারে বিক্রয় না, নিট বিক্রয় অর্থাৎ নিট বিক্রয়, এখানে ধারে এবং নগদ উভয়টা আসবে, কিন্তু প্রাপ্য হিসাবে আবর্তন নির্ণয় করা শুধুমাত্র ধারে বিক্রয় আসবে, আর এখানে আসবে পুরোটা নগদ বিক্রয় এখানে থাকবে। এই নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে আমরা যে অনুপাতটি পাবো সেটি হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। যেহেতু আবর্তন অনুপাত, এটিও কিন্তু 12 অনুপাত হবে। এবার আসছি আমরা এই পর্যন্ত আমি শেষ করলাম 3 ধরনের অনুপাত শেষ করছি। প্রথমে বলছি তারল্য অনুপাত, তারপর বললাম লাভ অর্জন ক্ষমতা অনুপাত, আর এতক্ষণ আলোচনা করলাম দক্ষতা অনুপাত। এখন শুরু করছি আমরা দীর্ঘমেয়াদী সচ্ছলতা পরীক্ষার অনুপাত। দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত কোনগুলো? প্রথমটি হচ্ছে দায় মালিক অনুপাত। বোঝা যাচ্ছে দায় এবং মালিকানার অনুপাত। অর্থাৎ অনুপাত মানে দুটি বিষয়, এখানে একটি বিষয় হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট বহির্দায়কে মালিকানা তহবিল দ্বারা ভাগ করে যে অনুপাতটি সৃষ্টি হবে সেটিকে আমরা বলবো দায় মালিকানা অনুপাত। এখন বহির্দায় বলতে কি বুঝবো? বহির্দায় বলতে এখানে অবশ্যই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় উভয়কে বোঝাবে। এখানে লিখছে এই যে বহির্দায় মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়। এই অনুপাতের মাধ্যমে কি বোঝা যায়? একজন বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে কিনা তারপর সে জানতে চেষ্টা করে যে তার বিনিয়োজিত মূলধন সে ফেরত পাবে কিনা, অর্থাৎ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা আছে কিনা, তার অর্থের ঝুঁকি কেমন, আর্থিক ঝুঁকি কেমন, সেটি যাচাই করার জন্য মূলত এই অনুপাতগুলো নির্ণয় করা হয়, দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাতগুলো নির্ণয় করা হয়। এখানে দেখো মোট বহির্দায় মানে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়ের যোগফল, আর মালিকানা তহবিল বলতে মালিকের টাকা, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার, এগুলো অবশ্য কোম্পানির দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, মালিকানা তহবিল যেখানে নির্ণয় করো না কেন সেখানে অলিক সম্পদ বাদ দিতে হবে। যেখানে মালিকানা তহবিল নির্ণয় করতে হবে সেখানে অলিক সম্পদ যদি থেকে থাকে সেই অলিক সম্পদটা বিয়োগ দিতে হবে। এবার আমরা জানবো মালিকানা মোট সম্পত্তি অনুপাত, অর্থাৎ প্রতিষ্ঠানের মোট সম্পত্তির মালিকের অংশ কতটুকু সেটা জানার জন্য এই অনুপাতটা নির্ণয় করে। মালিক জানতে চেষ্টা করে যে তার মোট সম্পদের মধ্যে তার অংশ কতটুকু, এটি জানার জন্য এই অনুপাতটি তৈরি করা হয়। অর্থাৎ মালিকানা তহবিল আগেই দেখছি আমরা মালিকানা তহবিল কীভাবে নির্ণয় করতে হয়, আগের অনুপাতেই দেখলাম। সেই মালিকানা তহবিলকে মোট সম্পদ দ্বারা ভাগ করলে আমরা মালিকানা মোট সম্পদ অনুপাত পেয়ে যাব। আরেকটা হচ্ছে দায় মোট অনুপাত, মোট সম্পত্তি অনুপাত। এটা লিখছেন মালিকানার মোট সম্পদ, আর এটা দায় মোট সম্পদ। অর্থাৎ প্রতিষ্ঠানের দায় যারা ঋণদাতা তাদের দাবি কতটুকু মোট সম্পদ হবে সেটা জানার জন্য মূলত দায় মোট সম্পদ অনুপাতটি নির্ণয় করা হয়। অর্থাৎ মোট বহির্দায় কি বলতে কি বলি সেটা আগের অনুপাতগুলো দেখিয়েছি আমি। সেই মোট বহির্দায়কে মোট সম্পদ দ্বারা ভাগ করলে আমরা এই অনুপাতটি পাবো। এই অনুপাতগুলো সবগুলি আমরা খাঁটি অনুপাত হিসাবে দেখাবো, অর্থাৎ ওই যে 2 অনুপাত 1 জায়গায় লেখে সেই অনুপাতের চিহ্ন দিয়েই দেখাবো। তাহলে একটা জিনিস ক্লিয়ার করে নাও যে তারল্য অনুপাত এবং দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাতগুলোকে আমরা খাঁটি অনুপাত দিয়ে দেখাবো, আবর্তন অনুপাতগুলোকে বার দিয়ে দেখাবো, এবং লাভ অর্জন ক্ষমতার অনুপাতগুলোকে আমরা শতকরা হার দ্বারা প্রকাশ করব। মূলধন গিয়ারিং অনুপাত, এটা অবশ্য তোমাদের পর্যায়ে না জানলেও চলে, তবু কখনো কখনো দেখা যায় পরীক্ষার প্রশ্নে, সেজন্য আমি এখানে আলোচনায় নিয়ে আসছি। এটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত বলতে বোঝায় সাধারণ শেয়ার মালিকদের তহবিল, যে সাধারণ মালিক, আমি তোমাদের শেয়ার ইস্যু যখন আলোচনা করছি তখন বলছিলাম সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার পার্থক্য বলেছিলাম। সেই সাধারণ শেয়ার মালিকদের তহবিলকে নির্দিষ্ট খরচ যুক্ত তহবিল দ্বারা ভাগ করে যে অনুপাতটি তৈরি হয় সেটাকে আমরা বলি মূলধন গিয়ারিং অনুপাত। এখানে নির্দিষ্ট খরচ যুক্ত তহবিল বলতে বোঝায় দীর্ঘমেয়াদী ঋণ বা ঋণপত্র, কারণ দীর্ঘমেয়াদী ঋণের নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। আর অগ্রাধিকার শেয়ার তোমরা জানো, অগ্রাধিকার শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে
এই জন্য আমরা বলছি নির্দিষ্ট খরচযুক্ত তহবিল। এই দুইটার যোগফলকে বলা হয় নির্দিষ্ট খরচযুক্ত তহবিল। এই যোগফল দিয়ে সাধারণ শেয়ার মালিকদের তহবিল, যে সাধারণ শেয়ার মালিকদের তহবিল বলতে বোঝায় সাধারণ শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার, এগুলোর যোগফল, এবং যদি কোনো অলিক সম্পত্তি থাকে সেই অলিক সম্পত্তি অবশ্যই বাদ দিতে হবে। তো সাধারণ শেয়ার মালিকদের সেই তহবিলকে নির্দিষ্ট খরচযুক্ত তহবিল, অর্থাৎ এই দুইটার যোগফল দিয়ে যদি ভাগ করে আমরা পেয়ে যাব মূলধন গিয়ারিং অনুপাত। এই মূলধন গিয়ারিং অনুপাত কেন নির্ণয় করা হয়? অর্থাৎ প্রতিষ্ঠানেরটা যে চলছে সেখানে কার অবদান কতটুকু, অর্থাৎ শেয়ার মালিকদের অবদান কতটুকু, আর বাইরের পক্ষের, এখানে অবশ্য বাইরের পক্ষে অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে একটা আলাদা পক্ষ হিসেবে ধরা হচ্ছে। অগ্রাধিকার শেয়ার মালিক এবং ঋণদাতাদের তহবিলের এই দুইটার মধ্যে কার ভূমিকা কতটুকু, কার কন্ট্রিবিউশন কতটুকু, সেটা জানার জন্য মূলধন গিয়ারিং অনুপাতটি নির্ণয় করে। এই অনুপাতটি যখন বড় মানের হয়, অর্থাৎ মানটা যদি বেশি হয়, অনুপাতটা মানটা যদি বেশি হয়, তখন সেটাকে আমরা বলি হাইলি গিয়ার্ড প্রতিষ্ঠান, আর যদি কম হয় তখন বলি লো গিয়ার্ড প্রতিষ্ঠান, এরকম বলা হয়। সেটা তোমাদের পর্যায়ের জন্য একটু জটিলই অবশ্য বলা চলে। এবার আমি একটি উদাহরণের মাধ্যমে এই অনুপাতগুলো নির্ণয় করার চেষ্টা করব। তবে যেটা তোমাদেরকে এখানে বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে, আমি যে এখানে উদাহরণটা দেখাচ্ছি এটা একটু বড় আকারের, অর্থাৎ সামগ্রিক বিষয়গুলোকে একসাথে নিয়ে আসার জন্য আমি এত বড় একটা অঙ্কের সাহায্য নিচ্ছি। সব অনুপাতকে এই একটি উদাহরণের মধ্যে দেখানোর চেষ্টা করব। পরীক্ষায় কখনো এত বড় অঙ্ক তোমাদের করতে হবে না, তোমরা অনেক ছোট ছোট অঙ্ক তোমাদেরকে করতে হবে। তবে সব বিষয়গুলোকে একসাথে দেখানোর জন্য আমি এত একটি বড় উদাহরণকে সামনে নিয়ে আসছি। এখানে একটি আয় বিবরণী দেওয়া আছে, বিক্রয় বিক্রিত পণ্যের মূল্য, অর্থাৎ সামগ্রিক একটা আয় বিবরণী দেওয়া আছে। দেখো নিচের দিকে দেখো, এখানে নেট পরিচালনায় সুদ বাদ দিলাম, কর পূর্ব নির্ণয়, আয়কর সঞ্চিতি বাদ দিয়ে, এখানে এটা থেকে বোঝা যাচ্ছে এটি একটি কোম্পানির অঙ্ক। এটি এক মালিকানা কিংবা অংশীদারি কারবারের নয়। যদি এক মালিকানা কারবার কিংবা অংশীদারি কারবার হলে এখানে আয়কর সঞ্চিতি থাকতো না। এবং একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমি আগেই বলছি এখানে আর্থিক অবস্থার বিবরণী বলতে দুই বিবরণীকে বোঝাবো, একটি হচ্ছে আয় বিবরণী, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই দুই বিবরণী থেকে তথ্য নিয়ে মূলত আমরা অনুপাতগুলো তৈরি করে থাকি। চলো আমরা একে একে অনুপাতগুলো নির্ণয় করি। প্রথম আসি চলতি অনুপাত। আগে জেনেছি আমরা যে চলতি অনুপাত বলতে চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করা। আমাদের যে অঙ্কটি ওইখানে যে আমরা আর্থিক অবস্থা বিবরণীটা দেখিয়েছিলাম, সেখানে দেখবা নগদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য উৎপন্ন, অগ্রিম খরচ, এই সবগুলোই আছে। এই সবগুলোর যোগফল হচ্ছে 4,80,000 টাকা। আমাদের মোট সম্পদের পরিমাণ 4,80,000 টাকা। আর এই যে দায়গুলো আছে চলতি দায়, সেই দায়গুলোর যোগফল হচ্ছে 2,05,000 টাকা। এবং এই মোট চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলাম, আমরা পেলাম 2.34:1। এটা একটি খাঁটি অনুপাত। আমার বলা যায় এটা একটি আদর্শ অনুপাতের কাছাকাছি। আমরা জানি চলতি অনুপাত, আদর্শ অনুপাত হচ্ছে 2:1। এটা 2:1-এর প্রায় কাছাকাছি। এটি একটি গ্রহণযোগ্য চলতি অনুপাত বলা চলে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটার 1 টাকার দায়ের বিপরীতে 2.34 পয়সা সম্পদ আছে। এটা একটি ভালো লক্ষণ। এই প্রতিষ্ঠানটা চলতি দায় শোধ করার সক্ষমতা রয়েছে, আমরা এমন মন্তব্য করতেই পারি। এবার আসো তরল অনুপাত। তরল অনুপাত দেখো, চলতি সম্পদ আমাদের দিয়েছি 4,80,000 টাকা চলতি সম্পদ। সেই চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ আছে, এই দুইটা বাদ দিলাম, বাদ দিয়ে 3,05,000 টাকা পেলাম। এটা হচ্ছে আমাদের তরল সম্পদ। এবং তরল দায় বলতে আমি চলতি দায় এখানে দেখিয়ে দিই। আমাদের অঙ্কে ব্যাংক জমাতিরিক্ত নাই, আর ব্যাংক জমাতিরিক্ত আছে কিনা দেখে নিই। আমাদের অঙ্কে ব্যাংক জমাতিরিক্ত নাই, থাকলেও আমরা এটাকে বিয়োগ দিতাম না, কারণ এটা বিতর্কিত বিষয়। বিয়োগ দেওয়ার ব্যাপারটা একসময় দেওয়া হতো, আধুনিককালে হিসাব বিজ্ঞানে এটা না দেওয়ার পক্ষেই বেশি। এবার আসি আমরা, এখানে আমরা অনুপাত পেলাম 1.49:1। এখন 1.49:1 এটি ভালো বলবো না, খারাপ বলবো, কারণ আমরা জানি তরল অনুপাত আদর্শ অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকা দায়ের বিপরীতে 1 টাকা সম্পদ থাকলেই ভালো। এখন আমাদের এখানে 1 টাকা দায়ের বিপরীতে 1.49 টাকা আছে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি গ্রহণযোগ্য। প্রতিষ্ঠানে চাইলে তার চলতি দায় শোধ করে দিতে পারবে, অর্থাৎ সচ্ছলতার অবস্থা বেশ ভালো। তবে এই একটা উদাহরণ যদি একটা এবার বলি, এই অনুপাতটা যদি এমন হতো 5:1, তাহলে কি ভালো বলতে পারতাম? কারো কারো মনে হয় বড় হলেই ভালো বোধ হয়, না, বেশি হলে ভালো বলা চাওয়া, তখন বোঝা যাবে এটার অর্থ দাঁড়াবে যে অনেক
অলসত্ব করে আছে, প্রতিষ্ঠান তার অর্থ সম্পদ দক্ষতার সাথে ব্যবহার করতে অক্ষম, সেটাকেই নির্দেশ করবে। সেক্ষেত্রে যদি 5:1 হয়তো সেটাকে বলতাম আমরা প্রতিষ্ঠানটি তার অর্থ সম্পদকে বা মোট সম্পদকে সে দক্ষতার সাথে ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। এখন আসি চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত আমরা জানি চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে পাওয়া যায়। এখন চলতি মূলধন কি? চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের বিয়োগফল। এই যে আমাদের চলতি সম্পদ হচ্ছে 4,80,000 টাকা এবং চলতি দায় হচ্ছে 2,05,000 টাকা। এই 4,80,000 থেকে 2,05,000 টাকা যদি বাদ দিই, 2,05,000 টাকা পাওয়া যায়। এটি হচ্ছে আমার চলতি মূলধন। এই চলতি মূলধনকে চলতি দায়, এই যে চলতি দায় আমাদের 2,05,000 টাকা দিয়ে ভাগ করে দিলাম। এখানে আর নতুন করে ক্যালকুলেশন দেখায়নি। 1.34 1। এটাকে আমরা ভালো বলতে পারি, কারণ 1:1 আদর্শ অনুপাত এই ক্ষেত্রেও। এবার আসো মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত হচ্ছে মোট লাভকে নেট বিক্রি দ্বারা ভাগ করে তার শতকরা হারে প্রকাশ করা, অর্থাৎ 100 দিয়ে গুণ করে মোট লাভ পাবো। আমাদের প্রতিষ্ঠানের মোট লাভ হচ্ছে 4,50,000 টাকা। সেই 4,50,000 টাকা নেট বিক্রি দ্বারা আমরা যদি একটু দেখে আসি, এই প্রতিষ্ঠানের মোট লাভ, মোট হচ্ছে 4,05,000 টাকা, আর এখানে বিক্রি হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি এই 4,50,000কে 10 লাখ দিয়ে ভাগ করে গুণ 100, 45%। এই 45% হচ্ছে প্রতিষ্ঠানটি। দেখো এটা শতকরা হারে প্রকাশ করেছে। আমি আগে বলছিলাম লাভ অনুপাতগুলো আমরা শতকরা হারে প্রকাশ করব। এবার আসলে আমরা নিট লাভ অনুপাত নির্ণয় করব। কর পরবর্তী নিট লাভকে নিট বিক্রি দিয়ে ভাগ করে শতকরা হারে প্রকাশ করে, সেটা হবে নিট লাভ অনুপাত। তো দেখে আসি নিট লাভ, কর পরবর্তী নিট লাভ কত আমরা একটু দেখি। এই কর বাদ নিট লাভ 1 লাখ, কর বাদ বা কর পর দেখি কথা 1,30,000 আর বিক্রি হচ্ছে 10 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের নিট লাভের অনুপাত হচ্ছে 13%। এবার আসো বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। আমরা এই সূত্র জানি যে শুধু কর পূর্ব নিটাইকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে তাকে শতকরা হারে প্রকাশ করব, সেটি হবে আমাদের বিনিয়োগ। এখানে আমি বলছিলাম বিনিয়োজিত মূলধন বলতে বোঝায় মোট সম্পদ থেকে অলিক সম্পদ এবং চলতি দায় বাদ। চলতি দায় তোমরা আগে জানছো 2,05,000 টাকা, কিন্তু অলিক সম্পদ কত? অলিক সম্পদ কি কি আছে একটু দেখে আসি তো আমরা। আমাদের অলিক সম্পদ কি আছে? এই যে অলিক সম্পদ দেখো, এখানে একটি অলিক সম্পদ হচ্ছে আমাদের প্রাথমিক খরচ হবে 18,000 টাকা, আর বিলম্বিত বিজ্ঞাপন খরচ 12,000 টাকা, এই দুইটা। আরেকটা হচ্ছে সুনাম। সুনামকেও আমরা অস্পর্শনীয় সম্পদ যদি এটা ক্রয়কৃত না হয়, এটা অবশ্য অনেক জটিল আলোচনা, তবে এটা ধরে নাও যে অস্পর্শনীয় এই সম্পদটি এখানে অলিক সম্পদ। এই 20,000 টাকা এবং এই 18 এবং 12,000 টাকা সব তিনটাই হচ্ছে আমাদের অলিক সম্পদ। অলিক সম্পদ আমরা বাদ দিব। এই মোট সম্পদ থেকে অলিক সম্পদ 3টা বাদ দিলাম এবং চলতি দায় বাদ দিলাম, আমরা পেয়ে গেলাম আমাদের বিনিয়োজিত মূলধন। এই বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করবো কাকে? সুদ ও কর পূর্ব নিটাই। সুদ ও কর পূর্ব নিটাই আমরা কিভাবে পেলাম? 2,20,000 টাকা। একটু দেখে আসি এটা। এই দেখো, এই 2,20,000 টাকা। এটা কেন? এটা কেন? এটা সুদ বাদ দিলাম, এখানে কর বাদ দিলাম। এটা হচ্ছে কর পরবর্তী। আমাদের দরকার সুদ ও কর পূর্ববর্তী। সুদও বাদ দেওয়া যাবে না, করও বাদ দেওয়া যাবে না, তার পূর্ববর্তী জন্য এই 2,20,000 টাকাকে বলা হবে সুদ ও কর পূর্ববর্তী নিটাই। সুদ ও কর পূর্ববর্তী নিটাই। এই সুদ ও কর 2,20,000 টাকাকে ভাগ করলাম 20.47%। এবার আসা আমরা মজুদ আবর্তন অনুপাত। এখন আমরা করবো আবর্তন অনুপাতগুলো। আগে বলছিলাম যে আবর্তন অনুপাতগুলো 12 অনুপাত হবে। বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করে আমরা 4.40। এখানে দেখো অনুপাতের চিহ্ন না, এটা খাঁটি অনুপাত না, এটা শতকরা হারও নয়, পার্সেন্টেজ না, এটা হচ্ছে 12 অনুপাত। এই 3ভাবে আমরা প্রকাশ করি। যেখানে আবর্তন অনুপাত দেখবা সবগুলো 12 অনুপাত হবে। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ দ্বারা ভাগ করবো। হ্যাঁ, গড় মজুদ কি? পারমাণবিক মজুদ এবং সব। আমাদের অঙ্কে দুটাই আছে, দুটাই লিখলাম, লিখে 2 দিয়ে ভাগ করে 1,25,000। এটা হচ্ছে আমাদের গড় মজুদ। যদি আমাদের পারমাণবিক না থাকতো সেক্ষেত্রে সভাপতি 1,50,000 দিয়ে ভাগ করতাম। যেহেতু এখানে আছে তাহলে দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। পেয়ে গেলাম আমাদের মজুদ আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। নির্ধারে বিক্রয়। দেখো, নির্ধারে বিক্রয় 6 লাখ টাকা, আমাদের লেখা ছিল 10 লক্ষ টাকা। দেখবা 10 লক্ষ টাকা দেখে আসি। এই দেখো 10 লক্ষ টাকা, এখানে বলা আছে বিক্রয় 60% ধারে আর 40% তাহলে নগদে। তার মানে 60% ধারে যদি 10 লক্ষ টাকা 60% 6 লক্ষ টাকা। এই জন্য আমাদের এখানে দেখো আমরা লিখছি
নির্ধারিত 6 লক্ষ টাকা, অর্থাৎ ওই 10 লক্ষের 60% 6 লক্ষ টাকা। গড় প্রাপ্য হিসাব আমাদের অঙ্কে দুটি আছে, এখানে অবশ্য প্রারম্ভিক সমাপনী নাই, প্রাপ্য হিসাব আছে আর প্রাপ্য বিলও আছে। এই প্রাপ্য হিসাব প্রাপ্য বিলের যোগফলই হচ্ছে মূলত এখানে প্রাপ্য হিসাব। ভাগ করে পেলাম আমরা 2 লক্ষ টাকা। এই 6 লক্ষকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে 3 বার, দেখো যেহেতু আবর্তন অনুপাত এটা বার হবে। একই রকম পদে হিসাবকে ও নির্ধারিত ক্রয়কে গড় পদে হিসাব দিয়ে ভাগ করবো। আবার সে একই কথা, যে ধারে ক্রয় যেখানে লেখা আছে সেখানে 70% ধারে লেখা আছে, এই জন্য আমরা 60 লাখ টাকার 70% 4,20,000 টাকা। এই 4,20,000 টাকাকে গড় পদে হিসাব বলতে এটা হচ্ছে আমাদের পদে হিসাব, আর এটা হচ্ছে পদে দুইটা যোগফল, 3.50 বার। বিনিয়োজিত মূলধন, আবর্তন বিনিয়োজিত মূলধন আমরা এখানে নির্ণয় করছিলাম 10,75,000 টাকা। এই 10,75,000 টাকা আর নিট বিক্রয় আমরা জানি 10 লক্ষ টাকা, ভাগ করে 0.93 বার। এটা কীভাবে পেলাম? এই 10 লক্ষকে এটা দিয়ে ভাগ করছি 0.93 বার। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ যেটা হচ্ছে স্লাইড, দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে মোট বহির্দায়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ করা। মোট বহির্দায় বলতে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায় মানে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় আমাদের ঋণপত্র আছে সেটি, এবং স্বল্পমেয়াদী দায় মানে চলতি দায়। এই দুটো যোগফল এত, এই 4,05,000 টাকা। এবং মালিকানা তহবিল, মালিকানা তহবিল মানে কি? মানে মোট সম্পদ থেকে মোট বহির্দায় এবং অলিক সম্পদ বাদ। মোট সম্পদ যা তার থেকে বহির্দায় যে বহির্দায় 4,05,000 টাকা, এটা বাদ দিব। আর সবসময় বলছিলাম যে মালিকানা তহবিল বের করার সময় অলিক সম্পদ থাকলে সেটা আগে একবার আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে অলিক সম্পদ হচ্ছে আমাদের এই অঙ্কে সুনাম, প্রাথমিক খরচাবলী এবং আর একটা ছিল সম্ভবত বিলম্বিত বিজ্ঞাপন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার অলিক সম্পদ। এগুলো বাদ দেওয়ার পর আমরা এই 8,75,000 টাকা পেলাম। এই 8,75,000 টাকা হচ্ছে আমার মালিকানা তহবিল, আর দায় হচ্ছে আমাদের 4,05,000 ভাগ করে আমরা এটা অবশ্যই খাঁটি অনুপাতে। এই অনুপাতগুলো আমরা, অর্থাৎ এগুলো দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত, এগুলো আমরা খাঁটি অনুপাতে প্রকাশ করব। এরপর আসে মালিকানা মোট সম্পত্তি অনুপাত। মালিকানা তহবিল হচ্ছে আমাদের মালিকানা তহবিল কত? মালিকানা তহবিল হচ্ছে যেখানে আছে 8,75,000 টাকা। এই 8,75,000 আর মোট সম্পদ, যদিও আমাদের মোট সম্পদের যোগফল ব্যালেন্স শিটের যোগফল 13,30,000 টাকা, কিন্তু সেখানে আমাদের 50,000 টাকা হচ্ছে অলিক সম্পদ। সবসময় মালিকানা তহবিল নির্ণয় করলেও কিংবা মোট সম্পদের পরিমাণ বললো, মোট সম্পদ বলতে এখানে মোট বাস্তব সম্পদ। এই জন্য বাস্তব সম্পদ যখন বলি তখন এখানে অলিক সম্পদ বাদ যাবে। এই অলিক সম্পদ বাদ দিয়ে এগুলোই স্টুডেন্টরা সাধারণত ভুল করে, এগুলো খেয়াল করতে হবে। যখন এই ধরনের অনুপাতগুলো নির্ণয় করবে, কোথাও অলিক সম্পদের স্থান নেই, সবসময় অলিক সম্পদকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এই অলিক সম্পদ বাদ দিয়ে আমরা পেলাম 12,80,000 টাকা। আমাদের অনুপাতটি হলো 0.68:1। এখন আসো দায় মোট সম্পদ অনুপাত। দায় মোট সম্পদ অনুপাত অনেকটা এরকমই। মোট বহির্দায় এখানে নির্ণয় করা আছে। মোট বহির্দায় যে 4,05,000 টাকা, এই 4,05,000 টাকা এটা দিয়ে ভাগ করবো মোট সম্পদ। এখানে একবার ব্যাখ্যা দিয়েছি আমি, 12 ভাগ করলে 0.32:1। এবার আসলে গিয়ারিং অনুপাত, সর্বশেষ অনুপাত, যেটা বলছে একটু জটিল তোমার জন্য, যে গিয়ারিং অনুপাত বলতে বোঝায় সাধারণ শেয়ার মালিকদের যে তহবিল তাকে নির্দিষ্ট খরচযুক্ত তহবিল দিয়ে ভাগ করা। এখন নির্দিষ্ট খরচযুক্ত তহবিল বলতে বোঝায় দীর্ঘমেয়াদী ঋণ এবং অগ্রাধিকার শেয়ার। আমাদের অঙ্কে দীর্ঘমেয়াদী ঋণ ছিল 2 লাখ টাকা, অগ্রাধিকার শেয়ার ছিল 2 লাখ টাকা। দেখে নিবা, তাহলে এই দুটার যোগফল হচ্ছে 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা। আর সাধারণ শেয়ার মালিকদের তহবিল হচ্ছে এই যে সাধারণ শেয়ার মালিক কি কি আছে, তার শেয়ার মূলধন হচ্ছে, সংরক্ষিত আয় আছে, সাধারণ সঞ্চয় আছে, শেয়ার। আবারও সে একই কথা, অলিক সম্পদ বাদ যাবে। শেয়ার মালিকদের তহবিল বললেই অলিক সম্পদ বাদ দিয়ে আমরা 6,72,000 টাকা। তাহলে এই যে মালিকানা তহবিল আর এখানের মালিকানা তহবিল, পার্থক্য এই মালিকানা তহবিলের মধ্যে অগ্রাধিকার শেয়ার মালিক তহবিলও আছে, আর সেখানে সাধারণ শেয়ার মালিক তহবিল পর্যন্ত অগ্রাধিকারটা বাদ পড়লো। এই জন্য 2 লাখ টাকা। এখানে দেখো, এখানে 8,72,000 টাকা আর এটা হচ্ছে 6,72,000। 2 লাখ টাকা ডিফারেন্স হচ্ছে অগ্রাধিকার শেয়ার বাদ যাওয়ার কারণে। অনুপাতটি হচ্ছে 1.69:1। তো ধন্যবাদ তোমাদেরকে। তবে এই ভিডিওটি দেখার পূর্বে আমি তোমাদের এই কথাটা বলবো যে প্রথমে একবার নিজে পাঠ্য বই পড়ে নিয়ে তারপর যেটা আবার দেখো, তাহলে তোমাদের হয়তো বিষয়গুলো ক্লিয়ার হবে। কারণ এটা একটি ভিডিও মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে নিয়ে আসা আসলে জটিল কাজ, এবং স্বাভাবিকভাবে এটা অনেক বড় হয়ে যায়। তবু তোমাদের ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।